আস্তে আস্তে চলে যাবেন না, তবু চলে গেল। এই যে দিদিরা, আপনাদের বাড়ির বাচ্চাদের গড়ে তুলতে আমার কাছ থেকে দু একটা বই কিনুন না, অ ক খ এবিসিডি। এই যে দাদারা, দু একটা বই কিনুন না, এবিসিডি অ ক খ গল্পের বই, ছড়ার বই নিন না, আমার কাছ থেকে দু একটা বই কিনুন না। ডিসকাস্টিং ডিসকাস্টিং। কলকাতা শহরটারই হচ্ছে একটা মহাদোষ, চারিদিকে শুধু চিৎকার আর চিৎকার। চিৎকার না করলে আমাদের মতো মানুষদের সংসারে অভাব ঘুচবে কেমন করে? দাদা নেবেন নাকি আপনার বাড়ির বাচ্চাদের জন্য দু একটা বই? না না না, আমার বাড়িতে সব বাচ্চা কাচ্চা নেই। তাহলে আপনার জন্য নিন, আমার কাছে তাও আছে। প্রেমের গল্প, স্বপ্নের গল্প, স্বাধীনতার গল্প কিনুন না দাদা, দু একটা বই কিনুন। আরে ওই গল্প টল্প বই পড়ার সময়টাই আমার নেই। ও তাও নেই? আসলে কি জানেন দাদা, সকাল থেকে মাত্র দুটো বই বিক্রি করতে পেরেছি, অথচ দুপুর গড়িয়ে সন্ধে হতে চললো। এই বইগুলো যদি আমি বিক্রি করতে না পারি, আজকে হয়তো আমার খাওয়াটাই গেল। না না, ধন্যবাদ দাদা, আমি যাই বাজার ওই দিকটা দেখি যদি গান গেয়ে কয়েকটা বই বিক্রি করা যায়। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমার রাত, আমি কখনো আমার ঘরে না ফোটে। দূর থেকে দেখেছি পূর্ণিমার রাত, আমি কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটে। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। ভাই ভাই ভাই, দারুণ গলা তো তোমার। গলা দারুণ হলে কি হবে দাদা? অভাবে জ্বালা যে দিন রাত্রি কাটার মালা হয়ে আমার গলায় বিনছে। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তোমার একটু আধটু অভাব চলছে। একটু আধটু কি বলছেন দাদা? দারুণ অভাব, নিদারুণ অভাব। আসলে কি জানেন দাদা, এখন এই বড় বড় কোম্পানিগুলো তাদের প্রত্যেকটা জিনিসের উপরে কিছু না কিছু একটা ফ্রি গিফট দেয়। আসলে আমার তো কোনো কোম্পানি নেই, তাই বিক্রি ভালো না। তবে কি জানেন, গানের গলাটা আছে, গান খুলে গান গেয়ে আমি বইগুলো বিক্রি করি। তবে কি জানেন, ভালো গান গাইলেও বিক্রি ভালো হয় না। বাহ, বেশ ভালো কথা বলো তো তুমি। তো তোমার নাম কি, বাড়ি কোথায়? আমার নাম রাজা মুখার্জি, থাকি ওই ভদ্রেশ্বরে বস্তিতে। আর বাড়িতে আছেন এক আশ্রয়দাতা কাকা, পূজনীয় শ্বশুর মশাই, আমার স্ত্রী আর ছোট সন্তান। রাজা, জানি না হঠাৎ করে তোমায় দেখে কেন এত আপনজন মনে হয়। রাজা, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে যাবে? কি বলছেন দাদা? আরে ঠিকই বলছি। শোনো রাজা, আমি বাংলা সিনেমায় অভিনয় করি, আমার নাম সুরেশ কুমার। একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীর সম্মান করতে জানি, কিন্তু তুমি একজন শিল্পী হয়ে রাস্তায় হকারি করে বেড়াচ্ছ। কিন্তু হকারি করার জন্য তো জীবন নয় তোমার, তোমাকে নতুন করে বাঁচতে হবে, তোমাকে নতুন করে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখাচ্ছেন দাদা? স্বপ্ন দেখাচ্ছেন? ভালোবেসে বিয়ে করার অপরাধে আমার বাবা যেদিন আমাকে ত্যায্য পুত্র করেছিল, সেদিন আমার সমস্ত স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল। শুনেছেন কখনো সেই স্বপ্ন ভাঙার শব্দ? শুনেছি রাজা, শুনেছি। তোমার সঙ্গে কি অদ্ভুত মিল আমার জীবনে। তোমার স্বপ্ন যেমন তোমার বাবা ভেঙেছেন, আমার স্বপ্ন তেমনি আমার বাবা ভেঙেছেন। সে কি দাদা? আপনি দাদা? দাদা বলে যখন ডেকেছো, তখন আর কষ্ট করে বই বিক্রি কেন, সোজা আমার বাড়িতে চলো। দাদা, কিন্তু দাদা আমি তো একা নই, আমার সঙ্গে রয়েছে এতগুলো মানুষ। কি আছে, তারাও আমার বাড়িতে থাকবে। শোনো, ওই বিশাল বাড়িতে আমি একা থাকি, আজ থেকে থাকবে তুমি, তোমার পুরো পরিবার। ওই শ্মশানের মতো শূন্য বাড়িটা সকলের হাসি খুশির স্পর্শে স্বর্গ হয়ে উঠবে। তাই রাজা, আর বই বিক্রি নয়, চলো আমার সঙ্গে আমার বাড়িতে চলো। ওই দেখো ড্রাইভার অপেক্ষা করছে, চলো। মিলে গেল, মিলে গেল, মিলিবে না কেন? এই যে মানবিক জীবনবোধ, রাজার আশ্রয় জুটে গেল
ওই বিখ্যাত অভিনেতা সুরেশ কুমারের বাড়িতে। ছন্দ পতন হতে গিয়েও মিলে গেল ছন্দ, তাই সেই ছন্দের ছন্দ আজ দ্বন্দ্বের প্রাচীর ভেঙে বলে উঠছে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। আকাশ আলো উঠবে ভরে, আকাশ উঠবে বেদে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। ভোলা, এই ভোলা, দেখবি আয় আমি কাদের নিয়ে এসেছি, এরা সব আমার আপনজন। যা তাড়াতাড়ি চা জল খাবার সব নিয়ে আয়। আরে দাঁড়িয়ে আছিস কি, তাড়াতাড়ি আয়। আজ আজ আমার ভীষণ আনন্দিত, তাই আজ আমার সকলকে নিয়ে আমার গাইতে ইচ্ছে করছে। বাসবো ভালো, রাখবো ভয়ে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে। আমরা সবাই একটি দিনারি তার, একই সাথে বেজে উঠি হয়ে মধুর ঝঙ্কার। একটি দিনারি তার, একই সাথে বেজে উঠি হয়ে মধুর ঝঙ্কার। জানেন, মা মারা যাবার পর না আমি বড় একা। এই নিঃসঙ্গ বাড়িতে একাকিত্ব কাটাবার কোনো অধিকারই যেন ছিল না আমার। কে বললো অধিকার নেই দাদা? আজ তো আর আপনি একা নন, আজ আপনার সাথে আমরা সবাই আছি। ঠিক বলেছো, আজ আমি একা নয়, এখন আমার অনেক কাজ। আমার এই ভাইকে অভিনেতা তৈরি করতে হবে। হ্যাঁ, আমি কিন্তু একটু বাড়িয়ে বলছি না। আপনারা সবাই দেখবেন রাজা একদিন শিল্পী হয়ে 10 জনের একজন হবেই হবে। দাদা, আমি বলছিলাম কি, আমাকে ওই শিল্পী করার আশা তুমি মন থেকে ত্যাগ করো। আসলে আমরা এতগুলো মানুষ তোমার ঘাড়ে বসে তোমার অন্ন ধ্বংস করে আমি শিল্পী হওয়ার স্বপ্ন দেখি না দাদা। দাদা, তাতে তো তুমি এক কাজ করো, আমাকে একটা চাকরির ব্যবস্থা করো। দাদা, সুরেশ বাবু, ওকে রাস্তা থেকে করে নিয়ে এলাম চাকরি করার জন্য। শোন রাজা, তুই যদি অভিনয় করা শুরু করিস না, দেখবি পরিসরে লম্বা লাইন লেগে যাবে, আর তখন সেই টাকাতেই তুই আমাদের খাওয়াবি। দাদা, সুরেশ বাবু, তোমার কাছে কি বলে আশীর্বাদ করবো বাবা ভেবে পাচ্ছি না। আশীর্বাদ করুন, আমি যেন আমার চরম শত্রুকে খুঁজে পাই। শত্রু? এতদিন আমি আমার এই বাড়িতে একাকী থাকতাম, এক শত্রুর ছবি নিয়ে আমি বাস করতাম।
কিন্তু আজ নয়। কিন্তু দাদা ওই ছবিটি কার দাদা? আমার পরম পূজনীয় বাবা। হ্যাঁ ভাই, যার জন্য আমাকে আর আমার মাকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে ওই বাড়ি থেকে। যদি কোনোদিন ওই লোকটার আমি সন্ধান পাই, তাহলে তার হিসেব আমি বলে আমি তুলে নেব। রাজা, তুমি তো অনেক জায়গায় ঘুরে বেড়াও, যদি কোনোদিন কোনো রাস্তায় এই মানুষটার ছবি দেখতে পাও, তাহলে ছবির মধ্যে লুকিয়ে থাকা শয়তানটার খবর আমাকে দিও। ভাই হয়ে দাদা এটুকু উপকার তুমি করো। চলি। করবো দাদা, নিশ্চয়ই করবো। আজ যে তুমি কৃতজ্ঞতার পাশে আমাদের আবদ্ধ করলে, সেই কৃতজ্ঞতার বসেই বলছি, আজ থেকে তোমার শত্রু মানে আমার শত্রু, আর তোমার সেই শত্রুকে ধ্বংস করতে আজ থেকে আমি তোমার সঙ্গে হাত মেলালাম। অশ্লীল নাচ গান একই করলেন। আপনি জানেন না সকালবেলায় আমার গান ডান্স না করলে আমার মুডটা ঠিক থাকে না। আপনার এই অসভ্যতার জন্য আমার ইচ্ছা করছে। তোমার কি ইচ্ছে করছে তা আমার জানার দরকার নেই, তবে এই মুহূর্তে আমার ইচ্ছে করছে তোমার দুই গালে ঠাস ঠাস করে চড় মারতে। আপনি আমার গালে চড় মারবেন? আপনার এত বড় সাহস! আপনি জানেন আমি কার মেয়ে? বাবার পরিচয় মেয়ের গর্ব হওয়া উচিত, অহংকার নয়। তাই তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি যেমন শিল্পপতির মেয়ে, আমিও তেমনি শিল্পপতির বউ। তবে দুজনকার রক্তের রং কিন্তু লাল। একটাই পার্থক্য, সেটা কি জানো? সেই রক্তে, তোমার রক্তটায় মানবিকতার হিমোগ্লোবিন নেই, আর সেটা আমার রক্তে একটু বেশি পরিমাণে আছে। এত বড় কথা না বলে আপনার অপদার্থ স্বামীর কথা ভাবেন যে ভবিষ্যতে কি করবেন। পাখি, তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার স্বামীকে অপদার্থ বলে? হ্যাঁ বললাম, কারণ আপনার ওই অপদার্থ স্বামী নিজে স্বেচ্ছায় তার স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি সব আমার দাদার নামে লিখে দিয়েছে। আমার স্বামী স্বেচ্ছায় সমস্ত সম্পত্তি তোমার দাদার নামে লিখে দিলেও আমার মনে হচ্ছে তোমার মা কিন্তু স্বেচ্ছায় তোমাদের দুই ভাই বোনকে জন্ম দেননি। হ্যাঁ, এই মুহূর্তে তোমার মাকে আমার বড় দেখতে ইচ্ছে করছে যে কোন কলঙ্কিত মায়ের গর্ভে তোমাদের মতো দুই ভাই বোনের কালপিটের জন্ম হয়েছিল। আর একটা বাজে কথা বললে আমি ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। সাবাস পাখি দিদি, সাবাস। নিজের হাতে খোলস খুলে নিজের আসল চরিত্রটাকে বের করে দিলেন। আপনার এত বড় স্পর্ধা, আপনি গিন্নিমার গায়ে চড় মারলেন। মারলাম, কারণ তোদের গিন্নিমা আমার মা তুলে কথা বলেছেন। তাই ভালো চাস তো তোদের গিন্নিমাকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যা। এখান থেকে বেরে গেল, আমি কিন্তু এই বাড়ি থেকে যাব না। যাবি না? কেন যাবি না? এটা কি তোর বাবার বাড়ি? এখানে থাকবি? তুই আমার গালে চড় মারলি? গিন্নিমা তোকে মা তুলে কথা বলেছিল বলে তুই গিন্নিমার গায়ে চড় মেরেছিস, আর আজ তুই আমার বাপ তুলে কথা বললি বললে আমি তোকে চড় মারলাম। তোর কাছে তোর মাও যা, আমার কাছে আমার বাপও তাই। গিন্নিমার প্রতি দরদ দেখছি খুব। তোদের মতন ছোট লোকগুলোকে আমার চেনা হয়ে গেছে। যেখানে তোরা টাকা পাবি সেখানে দরদ দেখাবি। পাখি দিদি, ওই নিচু তলার মানুষগুলোর খোঁজ আপনি খুব ভালো রাখেন দেখছি। আসলে সারা জীবন ওই নিচু তলায় থেকে এসেছেন, তাই নিচু তলা থেকে উঠে এসে
গিন্নিমার মতো উঁচু তোলার মানুষদের ইজ্জত করতে শেখেননি। যদি বাঁচতে চান, যে হাত গিন্নিমার গায়ে তুলেছেন সেই হাত গিন্নিমার পা ঠেকিয়ে ক্ষমা চাইবেন, নাহলে পস্তাতে হবে, এই বলে রাখলাম। আমি বেশ খুব ভালো করে বুঝতে পারছি এই মুখার্জি পরিবারকে ধ্বংস করতে তীব্র গতিতে এগিয়ে আসছে একটা অশুভ সাইক্লোন। সেই সাইক্লোনের কালো কালি মেখে আমরা হয়তো মুখার্জি পরিবারের সমস্ত মানুষ অন্ধকারে হারিয়ে যাব। সেই আমাদের পাপের ফল তোরা কেন ভোগ করবি রে? তোরা কেন ভোগ করবি? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক করেছো শান্তিলতা। আমার সঞ্চয় করা পাপের ভার ওর মাথায় তুলে নেবে কেন? হুজুর, যা তুই এখান থেকে চলে যা। এই পাপ করে থেকে অনেক দূরে কর্তা বাবু, সেখানে কেউ চক্রান্তের চাল পড়ে না। অহংকার করে জীবনের অভিশাপকে কেউ কাছে টেনে আনে না। কর্তা বাবু, তুমি হুজুর, সেখানে গিয়ে তোর জীবনকে তোর নতুন করে সাজিয়ে তোল, কিন্তু মনে রাখিস ভুল করা আমার মতো সাজানো সংসারকে কখনো ভেঙে ফেলিস না। তুমি শান্ত হও, তোমার শরীর খারাপ, তোমার কথা বলা যাবে না। ডাক্তার যে তোমাকে কথা বলতে বারণ করেছেন। শান্তি, তুমি জীবন্ত মৃততে হতে গেছ এখনই না। আমাকে দেখো, আমাকে আমি নিজেরই সাজানো চিতার পাপের আগুনে দাউ দাউ করে চলছি। কথা বন্ধ করলেও তোমাদের ডাক্তার আমাকে আজ বাঁচাতে পারবে না। বাবা হয়ে সন্তানের উপর যে অবিচার আমি করেছি প্রায়শ্চিত্ত করতে হবে না। আপনি কোনো চিন্তা করবেন না কর্তা বাবু, দেখবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে। সান্ত্বনা দিচ্ছিস? হ্যাঁ রে হুজুর, সান্ত্বনা ছাড়া যে আছে আমার কিছুই পাওনা নে রে, পাওনা নে। যা যা হুজুর, যা, তুই চলে যা এখান থেকে। যাচ্ছি কর্তা বাবু, জীবনে কোনোদিন আপনাদের কোনো কথার অবাধ্য আমি হইনি, তাই আজও হচ্ছি না। আপনার কথা মতো আমি আজই এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলে যাই, ওই কালনাগিনীর দল যদি কোনোদিন আপনাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়, দয়া করে আমাকে একটু স্মরণ করবেন। আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, নিজে এসে আপনাদের পায়ে ধরে নিয়ে যাব আমার ওই ভাঙা ঘরে। কর্তা বাবু, আমার ওই ভাঙা ঘরে যদি আপনাদের পায়ের ধুলো পড়ে, তাহলে দেবতার আসন থেকে হর পার্বতীর মূর্তিকে সরিয়ে আপনাকে আর গিন্নিমাকে বসিয়ে পুজো করব কর্তা বাবু। দয়া করে আপনাদের পুজো করার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না কর্তা বাবু, আমাকে বঞ্চিত করবেন না। শুনলে? বলে তুমি শুনতে পেলে? ওদের কথাগুলো তুমি শুনতে পেলে? শিক্ষিত সমাজের শিক্ষা পেয়ে নামি দামি পোশাক পরে তোমার পছন্দ করা জামাই আমাদেরকে আবর্জনা রাস্তা করে ছুঁড়ে ফেলে দিল। ওই নিচু তলার মানুষগুলো আজ আমাদেরকে দেবী দেবীর আসনে বসিয়ে শ্রদ্ধা জানিয়ে গেল। তাই ওগো, এখনো সময় আছে, তুমি তোমার মন থেকে শ্রেণী বৈষম্যের প্রাচীরটা ভেঙে ফেলো গো, ভেঙে ফেলো। ফেলবো শান্তিলতা, ফেলবো। আজ ওই প্রাচীরটা ভাঙতে ভাঙতে আমি ভগবানকে ডেকে বলবো, ভগবান সবার বিচার তুমি করো। তোমার বিচার করবে কে? সে ডাকে সে পায় না, না ডেকে সে পেয়েছে। চাপ পড়ো না মানুষ পড়ো, কাকে তুমি আগে করো? এ দুনিয়ায় সবাই সমান, যে মানুষ হয়ে জন্মেছে। অমানুষ অমানুষ অমানুষ, প্রত্যেকে এক একটা অমানুষ। ওই অপদার্থ রাজাটা বাড়ি থেকে বেরিয়ে কোথায় আছে সেই খবরটা কিন্তু এখনো পর্যন্ত আমাকে দিতে পারছে। দাদা, তোর কি হয়েছে? তুই তো উত্তেজিত হচ্ছিস কেন? আরে বাবা, আমি তোর পাশে আছি, দেখবি সব ঠিক হয়ে যাবে। হাই রে বিশ্বাসঘাতক, আমি কাজকে হিরে ভেবে আসল হিরেকে দূরে ঠেলে দিয়েছি। শান্তি, আমি শুকুরের বসত চালে
আমি হেরে গেছি শান্তি, আজ আমি হেরে গেছি। अब तो शुरू हुआ सिर्फ टेलर, अभी तो पूरा पिक्चर बाकी है ससुर मशाई। रे ও শ্বশুর মশাই, শুনুন, আমার একটা বিজনেস পার্টনার মানে ওই মিস্টার আগুর বাল আপনার মেয়ের সঙ্গে বসে একটু ড্রিঙ্ক করবে, নাচ করবে, ফুর্তি করবে, তাই বলছে ও যেন টাইম মতো রেডি হয়ে থাকে। আমার মেয়ে কিন্তু তোমার স্ত্রী। কে বললো? নয়, আমি তো বলছি আমার স্ত্রী। তবে হ্যাঁ, আমার কথা যদি না শুনে তাহলে কিন্তু তখন আমার স্ত্রী থাকবে না, আমি কিন্তু জনগণের করে দেবো। ভালোবেসে বিয়ে করেছিলাম, তুমি এত নেই দীপঙ্কর, তুমি এত নেই। আমাকে চিনলে না এখনো, আমাকে চিনলে না এখনো, স্বপ্নের রাজা আমি তো। এবার থেকে চিনে নাও, এবার থেকে চিনে নাও। এই পাখি, ওই হোঁচটকে বাড়ি থেকে বের করেছো? হ্যাঁ দাদা। বাহ বাহ বাবা, এই যে ও শাশুড়ি ঠাকুরন বলছে কি এবার থেকে বাড়ির কাজকর্মগুলো তো আপনাকেই করতে হবে। না না, বেশি কিছু না, ওই ধরুন ওই বাসন মাজা, তারপর ওই কাপড় টাপড় কাচা, এই সব আর কি। দীপঙ্কর, এত বড় দুঃসাহস! তুমি আমার সামনে দাঁড়িয়ে শান্তলতাকে অসম্মান করছো। তুমি ভুলে যাও না বীরেশ্বর মুখার্জি এখনো বেঁচে আছে। চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকুন, কারণ আমি আমরা শির দ্বারাটাও অনেকদিন আগে ভেঙে দিয়েছি। তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। মনে রেখো, ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে। আগে নড়তো, কিন্তু এখন ধর্মের কলটা আমার দাদার মতন বড় লোকদের নিজের ইচ্ছা মতন ঘোরায়। আর তুমিও ভুলে যাও না, ধর্মের কল কিন্তু অধর্মের হাতে বেশি দিন থাকে না। একদিন আসবে অধর্মের হাতটা তোমাদের শরীর থেকে খসে পড়বে। তুমি চুপ করো, তুমি শান্ত হও গো, শান্ত হও। আচ্ছা শাশুড়ি মা, আপনি কেমন লোক বলুন তা? আরে বলতে দিন, বলতে দিন, আমার জন্য ওর ভিতরে জমে থাকা ক্ষোভটা যদি না বের হয়। না দীপঙ্কর, না, তুমি আমার বাবাকে আর বেশি কথা বলিও না। আমি শুনেছি ডাক্তার বলেছে আমার বাবা বেশি উত্তেজিত হলে মারা যাবে। তাতে আমার কি? হ্যাঁ, আমার কি? ও শ্বশুর মশাই, বলছি বয়স তো আপনার অনেক হলো, আর এখানে থেকে কি হবে? যান যান উপরে যান, ওই বন্ধু বান্ধবের সাথে পার্টি করতে। ওই চুপ, একদম চুপ, একদম চুপ, চলো কাছে এসো, এসো। শোনো শোনো, তোমার সঙ্গে না আমার অনেক কথা আছে। এই ধরো, এখন থেকে তোমার সমস্ত পরিবার আমার ঘাড়ের উপর সে খাবে। তাছাড়া তোমার বাবার এখন শরীর খারাপ, অনেক ওষুধপত্র লাগবে, কে টাকা জমাবে? বা কে? আমি? না 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 না, তা কি ভাবছিলাম জানো, তোমার এই সুন্দর চেহারাটাকে ওই ব্যবসার মূলধন করে আমি কিন্তু কাজে লাগে। আরে বাকি, এই তুই দাঁড়িয়ে দেখছিস কি? আরে শোন শোন শোন, আমি ওই জন্য ওই ছোটখাটো পোশাক করতে তোর লজ্জা হবে, তাই ওর বাবা মার সামনে ওর পরনের শাড়িটা টেনে খুলে দেয়। আমি নেবি দাদা, আমি এখনই বৌদি গা থেকে খোল 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 খুলে নিচ্ছি। না খোল। রানী, মহাভারত আজ আবার শুরু হয়ে গেছে এক নতুন মহাভারত। আমি বীরেশ্বর মুখার্জি অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে স্বপ্রাশ্চিত্য করতে শুধু কেঁদে চলেছি। আর আমার স্ত্রী শান্তিলতা গান্ধারী হয়ে বেঁধে নিয়েছে চোখে অসহায়তার কাপড়। আর আমার জামাই তুচ্ছতর হয়ে মনুষ্যত্বের বস্ত্র হরণ করছে। আর আমার মেয়ে এই চুপের অভিমুণ্ডের মতো চক্রবুহে ফেসে গেছে। দর্শকগণ, আপনারা আমার মেয়েকে বাঁচান, দেশের হাজার হাজার মা বোনদের বাঁচান। আর তার যদি না পারে
পাচ্ছি, আর হাজার হাজার অপয়া নির্ভয়াদের মৃত্যু বাটিটার শব্দ। ঠং ঠং। ঝড় উঠেছে বাউল বাবা, আজকে হলো সাথী, সাত মোহনা স্বপ্ন পুরি নিভিল হাজারি বাতি। ঝড় উঠেছে বাউল বাবা, আজকে হলো সাথী, সাত মোহনা স্বপ্ন পুরি নিভিল হাজারি বাতি। ঝড় উঠেছে, ঝড় উঠেছে। মাননীয় দর্শক মণ্ডলী, আজ এই জলসার আসরে আপনারা সবাই বিখ্যাত অভিনেতা সুরেশ কুমার অর্থাৎ আমার কণ্ঠে গান শুনতে এসছেন, কিন্তু আজ আমি নয়, আপনাদের সামনে গান করবে এক নবীন প্রতিভা মিস্টার রাজা মুখার্জি। না না, আমরা রাজা মুখার্জির গান শুনতে চাই না, আমরা আপনার গান শুনতে চাই সুরেশ কুমারের। আপনি সুরেশ কুমার গান করুন। আরে শোনাবো শোনাবো, নিশ্চয়ই শোনাবো, তবে শুনুন, আপনারা বিশ্বাস করুন, রাজা এক বিস্ময়কর প্রতিভা। আমার দৃঢ় বিশ্বাস, ওর কণ্ঠে গান শুনলে আপনাদের সংস্কৃতি পিপাসু মন পরিতৃপ্ত হবে। আজ রাজা আসছে এক নতুন ভাবে, নতুন সাজে। তো দোস্ত, আ রহা হ্যায় মিস্টার রাজা। নমস্কার দর্শক মণ্ডলী, সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি জানি এই আসরে শুধুমাত্র অভিনয় নয়, গান করার উপযুক্ত আমরা নই, তবু কেন এসছেন এখানে গান করতে? তোমরা যত আঘাত করো নেই কো অপমান, শুধু আমায় দাও গো সুযোগ শোনাতে গান। তোমরা যতই আঘাত করো নেই কো অপমান, শুধু আমায় দাও গো সুযোগ শোনাতে গান। তোমরা যতই আঘাত করো নেই কো অপমান, শুধু আমায় দাও গো সুযোগ শোনাতে গান। তোমরা যতই আঘাত করো। পথের ধারে ফোটে জীবনটা যাই ঝরে ঝরে, ফুলদানি না জোটে। নাম না জানায় অনেক ফুলি পথের ধারে ফোটে, জীবনটা যাই ঝরে ঝরে, ফুলদানি না জোটে। রূপায়েতে মারিয়ে গেল তোমরা যতই আঘাত করো নেই কো অপমান, শুধু আমায় দাও গো সুযোগ শোনাতে গান। তোমরা যতই আঘাত করো হা 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 হা।
রাজা আজ গানটা কিন্তু দারুণ করেছে, কি বলো মঙ্গল? গান তো বরাবরই ভালো করে, আজ ওর এত সম্মান এত স্বীকৃতি সব কিন্তু ওই সুরেশের জন্য। তা যা বলেছো ভাই, সুরেশ ছেলেটা রাজার জন্য যা করেছে তার ঋণ কোনোদিন শোধ করা যাবে না। ঠিক বলেছো, সুরেশ কিন্তু জানেই না রাজার অতীত। না 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 মঙ্গল, এই অতীত নিয়ে তুমি বেশি কথা বলো না। যে খবরটাই সবার অজানা, কেন সেই খবরটা জানিয়ে ওখানে কালবৈশাখী ঝড় তুলতে চাইছো? মঙ্গলময় বিধাতার উপর ভরসা করে পৃথিবীর সমস্ত অন্যায় অবিচার মেনে নাও, দেখবে একদিন ঝড় থেমে যাবে, পৃথিবীও শান্ত হবে। না না না, শান্ত হবে না, শান্ত হবে না। পাবলিককে শান্ত করা এত সহজ নয়। রাজার গলায় গান শুনে পাবলিক একেবারে খেপে গেছে। আনন্দে ওর গলায় সবাই মালা পরাতে চাইছে। দেখে তোর বুঝি খুব আনন্দ হচ্ছে না রে মা? না হবে না অবনী কাকা, একদিন আমার জন্য কাটার জ্বালা সহ্য করে ওকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছিল। আজ যদি নিজের যোগ্যতায় ওই জনগণের কাছ থেকেও ভালোবাসার মালা পায়। না আরে মা, তুইও যা। জনগণই নয়, আজকের দিনে সবাই যখন আমার জামাইকে ফুলের মালা দিয়ে বরণ করছে, তখন তুইও জানা রে মা। না না, তুইও ফুলের মালা দিয়ে মা আমার জামাইকে বরণ করে নে। শুধু জনগণের আশীর্বাদে মালা নয়, আমি যা আজ পেয়েছি তার এই দর্শক মণ্ডলীর শুভেচ্ছা আর আপনাদের সকলের ভালোবাসা আর আমার এই সুরেশদার অনুপ্রেরণায়। তা বললে হবে না রাজা, আজকের এই শুভ দিনে শুধুমাত্র দর্শকের হাতের মালা নয়, আমার বোন কাবেরীর হাতের মালাও যে তোকে পরতে হবে। সুরেশদা, তুমি হয়তো জানো না, কাবেরীর স্মৃতিতে সিঁদুর দিয়ে আমি তাকে স্ত্রীর মর্যাদা দিলেও তার সঙ্গে আজও পর্যন্ত আমার মালা বদল হয়নি। আর আমার ইচ্ছা, আমার ওই মমতাময়ী মায়ের সামনে আমি প্রথম কাবেরীর হাত থেকে বরণ মাল্য গ্রহণ করব। বলো না গো, বলো না, এমন কথা তুমি বলো না। তোমার মা আমাকে যতই ভালোবাসুক না কেন, তোমার বাবার ভয়ে কখনো কোনোদিন আমাকে মুখার্জি বাড়ির বৌমা বলে তিনি কিছুতেই মেনে নেবেন না। আজকের এই শুভ দিনে কান্নাকাটি নয় কাবেরী। শোন রাজা, তুই কিন্তু আজ গান করে কামাল করে দিয়েছিস, আর এরপর তুই অভিনয় করে কাঁপিয়ে দিবি পুরো সিনেমা জগৎ। কি বলছো দাদা, সিনেমা? হ্যাঁ দাদা, ঠিকই বলছি। শোন, আগামীকাল রাত ঠিক 10টায় ব্লু স্টার হোটেলে 10 নম্বর রুমে তোর সঙ্গে এক পরিষদের অ্যাপয়েন্টমেন্ট আছে। আর আমি পরিষদকে তোর অভিনয়ের কথা বলেছি। দাদা, তুমি আমার জন্য? আরে তোর জন্য নয়, তোর জন্য নয়, যা করেছি আমার এই বোন কাবেরীর জন্য। দাদা, প্রোডিউসার কি রাজি হয়েছেন? না, মানে প্রথমে সেভাবে রাজি হয়নি, কিছুটা অন্যায় আবদার মেনে নিয়ে রাজি হয়েছে। তবে হ্যাঁ, সে ব্যাপারে চিন্তা করিস না, অবশেষে কিন্তু সে রাজি হয়েছে। দাদা, তুমি আমার জন্য? আরে দাদা, আসলে কি মনে হয় জানো, মাঝে মাঝে তুমি আমার সঙ্গে যেন তোমার একটা রক্তের সম্পর্ক, তুমি যেন আমার কত চেনা কত জানা। আচ্ছা দাদা, আমার এরকম কেন মনে হয় বলো তো? হয়তো মনের ভুল। ঠিক আছে, শোন, মনে রাখিস ব্লু স্টার হোটেল 10 নম্বর রুম, ঠিক রাত্রি 10টায়। ওকে, আসি আমি। হ্যাঁ, আমরাও চলি। তোমরা আবার কোথায় যাবে অবনী কাকা? কোথায় আবার যাবো রে মা, এই গঙ্গার ধারে বসে এই দুই বুড়োতে দুটো সুখ দুঃখের গল্প করব। আর তাছাড়া তোদের মাঝে আমরা দাঁড়িয়ে থাকলে তোরও অসুবিধা হবে, আবার রাজারও অসুবিধা হবে। চলো মঙ্গল। হ্যাঁ চলো। ইস, আজ যে আমার কি আনন্দ হচ্ছে। জানো কাবেরী, এই আনন্দটা যদি আমরা সবাই মিলে ভাগ করে নিতে পারতাম, এই আনন্দটা আরো বেশি হতো। কি করবে বলো, এটাই হয়তো ভগবানের খেলা। ঠিক বলেছো, ভগবানের খেলা। ওই সর্বশক্তিমান ঈশ্বর সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলির চাইতো বড় খেলোয়াড়, তাই তো জীবনের বলটা ছুড়ে দিয়ে ভাগ্যের উইকেটটাকে ফেলে দেয়, আর ভালোবাসার ছক্কা মারার আগেই সম্পর্কগুলো আউট করে দেয়। মাঝে মাঝে তুমি এমন কঠিন কঠিন কথা বলো না, আমি কিছুই বুঝতে পারি না। এই শোনো, আমি কয়েকদিন ধরে কিন্তু ঠিক করেছি, ওই মা কালীর মন্দিরে আমি কিন্তু পুজো দিতে যাব। হ্যাঁ বেশ, তো চলো মা কালী মন্দিরে পুজো দিয়ে আসি। আসলে এই ফাংশনের চাপে তোমাকে নিয়ে অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি, একটু ঘোরাঘুরি হবে আর সেই সঙ্গে পুজো দেওয়া হবে। আর পুজো দেওয়ার পর ওই মন্দিরের পাশের মাঠটায় তুমি আর আমি আগের মতো ঠিক বসবো, তারপর প্রেম করব, তারপর বলবো, ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার, এই তো এসেছে দিন ভালোবাসা। এসেছে দিন ভালোবাসা, এই তো এসেছে দিন ভালোবাসা।
প্রেম আমি কাকে বলে জানি না, ভালোবাসা কার না বুঝি না, শুধু জানি এ জগতে সব ভালো তোমার আমার। এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। ওই শোনো পাখিও বলছে কথা, পাখি কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার, ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। বাবু মশাই গো, দিন না বাবু মশাই, আমার এই ভিক্ষের থালিতে 2-1 টাকা ভিক্ষে দিন না বাবু মশাই, দিন না গো। কে আপনি এভাবে ভিক্ষে চাইছেন? আমি ভিক্ষে চাইছি, আমি চাইছি গো মনের জ্বালায় গো বাবু, মনের জ্বালায়। কিন্তু আপনি কে বাবা, কেন এখানে ঘোরাঘুরি করছেন? আমি দাদা, আমার অনেক কষ্টে ভাইয়ের একটা চাকরি জোগাড় করেছি। আজকে রাত্রে ভাই যাবে একটা ভালো ইন্টারভিউ দিতে, আর তার জন্যই এই মহাকাল মন্দিরে পুজো দিতে এসেছে। পুজো? বলি পুজো দিতে এসেছো তো বাইরে ঘোরাঘুরি করছো কেন? আমি কেন যাব? আমি ওসব পুজো অর্চনায় বিশ্বাস করি না। আজকে ওই ভাইয়ের শুভ দিন তো, তাই ওখানে পুজো দিতে গেছে ভাই আর ভাতৃবধূ। কিন্তু তুমি এখানে কি করছো বাবা? আমি যে এখানে বাইরে অপেক্ষা করছি। তবে হ্যাঁ শুনুন, ওই দেখো রাজা আর রাজার স্ত্রী বাইরে অপেক্ষা করছে। দাদা দাদা, আচ্ছা আপনি ডাকুন, ও ডাকছে, আমি এখন যাই। যেও না বাবা, আমার ভিক্ষের থালিতে 1 টাকা দিয়ে যাও। যেও না বাবা, যেও না, দাও না বাবা ভিক্ষের থালিতে দাও। হ্যাঁ, আজ আমি ভিক্ষে দেবো। আসলে আজ জীবনে আমার একটা চরম শুভ দিন, তাই এ নিন। তুমি মন্দিরে দাঁড়িয়ে ভিক্ষা করছো মা? আমি তোমার এমন একটা হতভাগ্য সন্তান, এই দৃশ্য আমাকে দেখতে হলো গো মা। এছাড়া তো কোনো উপায় নেই রে বাবা। ওকে তো আপনি দ্বিতীয়বার উচ্চারণ করবেন না মা, ওকে তো আপনি দ্বিতীয়বার কিসের অভাব আছে আপনার? কেন, কিসের জন্য ভিক্ষে চাইবেন আপনি? পুণ্যের মা, পুণ্যের। হ্যাঁ বাবা, হ্যাঁ, তোর বাবার শরীরে মরণ রোগ বাসা বেঁধেছে। দীপঙ্কর আমাদেরকে সর্বশান্ত করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওষুধ না খাওয়ালে তোর বাবা আরো খারাপের দিকে যাবে। তাই তো দিন রাত তোর বাবার মুখে ওষুধ তুলে দেওয়ার জন্য চিৎকার করে বলি, বাবু মশাই, বাবু মশাই গো, দিন না বাবু মশাই আমার ভিক্ষে। আমি তো সহ্য করতে পারছি না মা, তুমি চুপ করো। হ্যাঁ বাবা, দীপঙ্কর দাঁড়িয়ে দিয়েছে। কোনো চিন্তা করবেন না মা, ভগবানের কৃপায় একবার যখন আপনাকে পেয়ে গেছি আর কোনো চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কারণ ভগবান যা করেন তা তো মঙ্গলের জন্যই করেন। ঠিক বলেছো বৌমা, ঠিক বলেছো। তাই তো ভগবানের দুয়ারে আমি আঁচল পেতে ভিক্ষে চেয়েছি, আর মা সেই আঁচল আমার পূর্ণ করে দিয়েছে। আমার বংশের একমাত্র প্রদীপ আমার খোকাকে আমার কোলে ফিরিয়ে দিয়ে পূর্ণ করে দিয়ে। জননী আমার তুমি, পৃথিবী আমার, জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই। 1000 বছর পরে আমি যদি আসি ফিরে তোমারই কোলেতে মাগো,
ঠাই যেন পায় ও মা ও মা ও মা আমার ভাই সত্যি ভালো অভিনয় করে। আপনার ওই নতুন বাংলা ছবিতে আমার পরিবর্তে একবার সুযোগ দিয়ে দেখুন, জনগণ সে ছবি পুরো লোভে নেবে। হ্যাঁ সে বুঝলাম, লেকিন বাত হলো কি একদম নয়া শিল্পী আছে, বাই চান্স যদি কিছু গড়বড় করে ফেলে। না, ও কোনো গড়বড় করবে না। আপনি একবার সুযোগ দিয়ে দেখুন, আমার দৃঢ় বিশ্বাস ও আপনার মুখ রাখবেই রাখবে। ঠিক আছে ঠিক আছে, কালা রুপিয়া সাদা করতে আমি যখন এই লাইনে আসলাম তখন তোমার মাফিক বিগ বসের কথা আমাকে জরুর মানতে হবে। লেকিন বাত হলো কি, আমি তোমাকে আগেই বলেছিলাম এই যুগটা হলো গিভ এন্ড টেকের যুগ। কুছ দিতে ভি হবে, কুছ নিতে ভি হবে। আমি তোমার ভাইকে হিরো হবার চান্স করিয়ে দেব, তার বদলে তুমি আমাকে ভেট দেবে একটা সুন্দরীকে। এ আমি আগেই বলেছিলাম, কি মনে আছে সে কথা? আমার সব মনে আছে। আজ এই ব্লু স্টার হোটেলে 14 নম্বর রুমে ওই ছুকরিটাকে আনার কথা ছিল, কি এনেছো? হরিসি, আমি জীবনে কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, কিন্তু আজ ভাইয়ের সুযোগের কথা ভেবে আমি প্রথমে অন্যায়ের সঙ্গে আপোষ করতে বাধ্য হলাম। আপনার ফুর্তির জন্য আমাকে অনেকটা নিচে নামতে হয়েছে। কি করেছো তুমি? আপনার জন্য মেয়ে খুঁজতে খুঁজতে পৌঁছতে হয়েছে এক দালালের কাছে। দালাল? আমি সেই দালাল। এই সুরেশ বাবুর কোথায় আপনারই জন্য আমি এটা রেডি করেছি, একদম ডানা কাটা পরে। সমস্যা সবই কিন্তু টাকার জন্য। আপনি চলে এসেছেন? হ্যাঁ এসে গেছি, সঙ্গে কিন্তু আপনার মালকেও নিয়ে এসেছি। তো আমার মাল দুটো। বলছিলাম কি, মেয়েটাকে সব বুঝিয়ে সুঝিয়ে এনেছেন তো? মানে কোনো গড়বড় টড়বড় করবে না তো? আপনি কোনো চিন্তা করবেন না, ও নিয়ে আপনি কোনো কিছু চিন্তা করবেন না। শুধু আমার মুখের কথাই নয়, আমার হাতের চাবুক ওকে সব কিছু একদম ঠিকঠাক। লেকিন বাত হলো কি, তুমি এত দেরি করছেন কেন? বুলা আপনার ওই ডানা কাটা পরীকে বুলা। আরে বাবা, এ তো দেখছি আমার হরিশজি তো হরিশ হয়েছে না। বলে ও হরিশজি একদম টাইম মতো আপনার সামনে এসে যাবে ওই ডানা কাটা পরিয়া। আরে আরে এসো এসো এসো। আরে বাবা, তো ভয়ের কি আছে? এসো এসো, হ্যাঁ এসো এসো এসো। এনে হরিশজি আপনার স্ফূর্তিকে সামলান। সুরেশ বাবু, ও সুরেশ বাবু, তাহলে আমার কাজ শেষ, আমি আসি। ও হ্যাঁ হরিশজি, বলছিলাম কি, কষ্টটা একটু কম দেবেন বুঝলেন। মেয়ে ছেলে অবহেলা যাত তো, আমি আমার ওই মেয়েদের কষ্টটা খুব ওটা সহ্য করতে পারি না। বাত হলো কি, তুমি কি এখনো এখানে দাঁড়িয়ে থাকবে? না না, বলছিলাম কি হরিসি, আমার ভাইয়ের ঠিক রাত্রি 10টায় এখানে আসার কথা আছে। বেশ, তো তোমার ভাইকে নিয়ে রাত 10টায় চলে এসো, আমি নিজে ওকে ডেট জানিয়ে দেবে। আচ্ছা আমি চলি, আসছি। হ্যাঁ, সবাই চলে গেছে সুন্দরী, এখন এই ঘরে তুমি আর আমি ছাড়া কোই নেই আছে। आओ मेरे पास आ जाओ। না না, আপনি আমাকে ছেড়ে দিন। নারীত্বের আপনি এভাবে সর্বনাশ করবেন না। এবার আমার নারীত্ব অপমান করবেন না, আমার আমাকে ছেড়ে দিন। না বলবে না, না বাত আমার বিলকুল না পছন্দ। পিস্তল? এই পিস্তল নিয়ে ভয় পাওয়ার তোমার কোনো কারণ নেই। আমার অনেক রুপিয়া আছে, তাই অনেক দুশ্মন ভি আছে। সেই সমস্ত দুশ্মনের মোকাবিলা করার জন্য এই লোডেড পিস্তল রাখতে হয়। লেকিন তুমি তো আমার দুশ্মন না আছো। आओ मेरे पास आ जाओ। মন আমার সাই দিচ্ছে না, কিন্তু আমাকে অভিনয় করতে হবে, আর অভিনয় করে ওই পিস্তলটা আমাকে কেড়ে নিতে হবে। হরিশজি, আমাকে আপনার ভালো লেগেছে। ভালো লাগিয়েছে বলেছো কি সুন্দরী, আমি তোমার লিয়ে
পুরো দিওয়ানা হয়ে গেছি। হয়েছি, আমি যদি আপনার কাছে কিছু চাই তাহলে আপনি দেবেন? হ্যাঁ হ্যাঁ, জরুর দেবে, জরুর দেবে। বেশ সুন্দরী, তুমি শুধু বলো কি চাই। সোনা, হীরা, চাঁদি, বলো বলো। হয়েছে, ওসব আমার কিছুই চাই না, কিছুই চাই না। আমার ওই পিস্তলটা চাই, আপনি আমাকে দেবেন? পিস্তল? হ্যাঁ। লেকিন বাত হলো কি, এই পিস্তল নিয়ে তুমি কি করবে সুন্দরী? একটা জন্তু শিকার করবো হরিচি। ঠিক আছে ঠিক আছে, তোমার যখন এত পিস্তলের শখ হয়েছে তখন তুমি জরুর পিস্তল পাবে। লেকিন তার আগে আমাকে নাচা গানা করে খুশ করে দাও। করবো হরিচি, করবো। আমি শুনেছি তুমি বাত সুন্দর নাচা গানা করতে পারো। করবো হরিচি, তুমি যখন আমাকে কথা দিয়েছো তখন আমি তো চেষ্টা করবো। বাত আচ্ছা, বাত আচ্ছা। লাইলা মেয়েটাকে ফেট দিয়ে তবেই রাজি হয়েছে। শোন, আজ রাত্রি 10টায় তোর অ্যাপয়েন্টমেন্ট আছে, শুভ কাছে দেরি করিস না। এতক্ষণ বোধহয় মেয়েটা তার সর্বস্ব দিয়ে হরিশ্রীকে খুশি করেছে। চল তাড়াতাড়ি চল। কিন্তু দাদা, যখনই ভাবো একটা মেয়ের তার জীবনের সর্বস্ব খুইয়ে আমাকে এরকম একটা সুযোগ করে দিচ্ছে, তখন মনটা যে আমাকে আমার বিষাদে ভরে উঠবে দাদা। আরে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড রাজা, ছেলে মানুষই করিস না। শোন, বড় হতে গেলে ছোট ছোট দুর্যোগ কাটিয়ে উঠতে হয়, আর ছেলে মানুষ করিস না। চল। কিন্তু দাদা, যখন ভাববো একটা মেয়ের দয়াতে আমি এরকম একটা সুযোগ পেয়েছি, তখন যে আমার নিজেকে বড় অপরাধী বলে মনে হবে। আমি এখন যেতে পারবো না দাদা। রাজা, বোঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, ওই মেয়েটার কাছে আমরা দুজনে ক্ষমা চেয়ে নেবো। জানিস রাজা, মনে হয় মেয়েটা তার পেটের জ্বালায় এসব করছে। আচ্ছা ঠিক আছে, আমরা দুজনে ওকে নতুন জীবনে আসার সুযোগ করে দেবো। কি এবার তো খুশ? হ্যাঁ দাদা। খুশ, খুশ। আজ অনেক দিন পর আমার মনটা একদম ভরে গেল সুন্দরী। তুমি যেভাবে আমাকে খুশ করলে তাতে ইচ্ছে করছে তোমাকে অনেক কিছু দিতে। শুধু পিস্তল কেন, তোমার যদি অন্য কিছু চাওয়ার থাকে তুমি চাইতে পারো। একটুখানি পিস এনে দিতে পারবে হয়েছে। আমি আর বাঁচতে চাই না। এই পৃথিবীর উপর আমার বিতৃষ্ণা জন্মে গেছে। আমি মরতে চাই,
পারবে পারবে একটুখানি বিষ এনে দিতে বিষ। জয় সিয়ারাম, জয় সিয়ারাম। এ তো পুরো বাংলা ফিল্মের ডায়লগ আছে। আমি তোমাকে বিষ দেবে আর তুমি বিষ খাবে আর আমি भी কেস খাবে। তুমি কি আমাকে বুদ্ধু মনে করছো? এর থেকে তুমি আমার সঙ্গে নয়া ফ্ল্যাটে চলো, আমি তোমাকে রানী মাফিক রাখবে। আসবো হরিশ জি? হ্যাঁ এসো এসো সুরেশ, বহুত খুশ তোমার ভাই এসেছে। হ্যাঁ, ও বাইরে অপেক্ষা করছে। बहुत खुश। তোমার ভাইকে বলে দিও आने वाला महीना पहला तारीख हमार ছবির শুটিং আছে। उस दिन সকাল 9টার সময় হেল্পলাইন স্টুডিওতে চলে আসে, আমি স্টার্ট করিয়ে দেবে। কি খুশ তো তুমি? খুব খুশি হরিশ জি, আপনাকে অজস্র ধন্যবাদ। আমি তাহলে এখন যাই, আমার বহুত জরুরি কাম বাকি আছে। আসি সুন্দরী। জানোয়ার হরিশ আগরওয়াল, তোমার জীবনে জরুরি কাজটা করার আগে আমার জরুরি কাজটা করে দিয়ে যাও। তোমারা জরুরি কাম মতলব? আমার ইজ্জতের দাম। সারা জীবন ভুল পথে চলে দীপঙ্করের মতন একটা লোফার স্কাউন্ডেলকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করে তোমার কাছে যে আমি ভুলের মাসুল দিয়েছি, সেটা আজ আমি কড়ায় গন্ডায় আদায় করে নিলাম। কে এত চিৎকার করছে? কোথা থেকে ভেসে এলো গুলির আওয়াজ? এক ইজ্জত হারা নারীর গভীর দীর্ঘশ্বাস থেকে। স্টপ স্টপ বেটা। मेरे जिंदगी का काल लगिनी वो हमार दिलेर ख्वाब में मिटिए दिलो, लेकिन जान बर्बाद करिए दिलो। जय सियाराम, जय सियाराम। না না হরিশজি, তোমাকে এভাবে মরে গিয়ে আমি বেঁচে যেতে দেবো না। তোমার জন্য আজ বিখ্যাত বীরেশ্বর মুখার্জির সোনার সংসার আজ শ্মশান হয়ে গেছে। শয়তান দীপঙ্করের হাতে হাত মিলিয়ে তুমি তার সার কারখানার লক্ষ লক্ষ টাকার সার পাচার করেছো। অ্যাট এনি কস্ট তোমাকে তোমার প্রাপ্য শাস্তি পেতেই হবে। তার আগে বীরেশ্বর মুখার্জির মেয়ের প্রাপ্য শাস্তিটুকু আপনি মিটিয়ে দিয়ে যান স্যার। মেয়ে? তুমি আই মিন আপনি? আমিও জানতাম না, কিন্তু ওই শয়তান দীপঙ্করের কথাই ভুলে গিয়ে ওই শয়তান দীপঙ্করদের দলে আজ দেশটা ভরে গেছে। সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশ ওদের জন্যই নরক হয়ে গেছে। আগে ওই দীপঙ্কর আর হরিশ আগরওয়ালের পাপের শাস্তি মিটিয়ে দিয়ে আসি, তারপর তোমার হাতে হাত কড়া পরিয়ে থানায় নিয়ে যাবো। বোন চলি, গুড বাই। দারোগা বাবু, দারোগা বাবু। ছি ছি ছি, হে তুমি কি করলে বোন? খবরদার বলছি, আপনি আমাকে বোন বলে ডাকবেন না। আমি যদি আপনার নিজের বোন হতাম তাহলে পারতেন নিজের বোনের ইজ্জতটাকে এইভাবে বিক্রি করে দিতে? বলুন, পারতেন? না না, চাই না। আমি কারো ইজ্জতের বিনিময়ে আমি জীবনে প্রতিষ্ঠা পেতে পাই না সুরেশ দা। কি রানী? আমাকে ছবি না দাদা, আমাকে ছবি না। আমি নষ্ট হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি। এই নষ্ট মুখ নিয়ে আমি আর বাঁচতে চাই না রে দাদা। তাই তো তোদের পবিত্র পথ থেকে সরে যাবার জন্য এই নিজের পিস্তল আমি দাদা, ঠিকই করেছি। আমি যে নষ্ট হয়ে গেছি দাদা, এই মুখ নিয়ে আমি বাবার কাছে কেমন করে দাঁড়াবো দাদা? এই দাদা দাদা, ওই দীপঙ্কর না আমাকে দিয়ে অনেক অনেক খারাপ কাজ করিয়েছে দাদা। এই দাদা, তোর কাছে ছোট বোনের একটা অনুরোধ রাখবি? তুই আমার বাবাকে দীপঙ্করের হাত থেকে রক্ষা কর। আমার বাবার যে বড় বিপদ রে দাদা। তুই পারলে বাবার কাছে ফিরে যা। আমার বাবার কাছে ফিরে যা। আমার বাবার কাছে যাবো রানী, আমি বাবার কাছে ফিরে যাবো। জানিস রানী, তোর বৌদি আজ তোকে দেখতে চেয়েছে। আর রানী, আজ আমি মাকে ফিরে পেয়েছি রানী। আর তোকে হাসপাতাল থেকে সুস্থ করে আমি বাড়িতে নিয়ে যাবো।
রানী রানী এ রানী এ রানী কথা বলছিস না কেন রানী রানী সুরেশদা সুরেশদা রানী কথা বলছে না কেন সুরেশদা রানী আর কথা বলবে না রাজা না ওরে বোন তোকে যে কথা বলতেই হবে রে বোন ভোরের বকুল ঝরে গেছে ছুরি জোরে ঝরে গেছে নিভে গেছে আলো মনে মনে ভাগে ভাগে বেদনার মধু বসন্ত রাগে ভোরের ঝরে গেছে সূর্য ঝরে গেছে নিভে গেছে আলো মনে মনে ভাবে ভাবে বেদনার অনুরাগে মধু বসন্ত রাগে ভোরের ভোরে অনেক রাত হয়ে গেছে মা। আপনার ছেলে ফিরতে বোধহয় অনেক দেরি হবে। চলুন আপনি বরং খেয়ে নিয়ে শুয়ে পড়বেন। না মা না, তা কি করে হয়? এতদিন পরে যখন সুযোগ পেয়েছি তখন মা কি ছেলেকে না খাইয়ে কখনো খেতে পারে? তাছাড়া তোমাদের মতো আপনজনদেরকে ফিরে পাওয়ার আনন্দে মনের খিদে পেটের খিদেকে একেবারে ম্লান করে দিয়েছে। তা হ্যাঁ মা, বলি মঙ্গল আর অবনী কোথায়? তাদেরকে দেখছি না কেন? কোথায় আবার যাবো গিনিমা? গিয়েছিলাম ভেঙে যাওয়া মুখার্জি বাড়ি ভাঙা শহরকে সংসারকে জোড়া লাগানোর জন্য স্যারকে এখানে নিয়ে আসতে। হ্যাঁ বৌদিমণি, অবনী মুখার্জি পরিবারের বাগান থেকে মালার আসল ফুল স্যারকে নিয়ে আসতে। কই কোথায় তোমাদের স্যার? তো তোমাদের সবার কাছে ক্ষমা চাইতে মাথা হেট করে দূরে দাঁড়িয়ে আসি শান্তিলতা। আজ থেকে শুরু করব আমার জীবনের নতুন অধ্যায়। নতুন অধ্যায় মানে? আমি যখন অবনী ও মঙ্গলের মুখে শুনলাম সুরেশ তোমাদের কাছে আছে, তখন আমি বুঝলাম সুরেশ আমারই প্রথম সন্তান। আরে মা, এ কথা তোমরা কেউ জানো না। সুরেশ যখন 10 বছরের, তখন আমি এক বন্ধুর বিয়েতে যাই। যাত্রাপথে অ্যাক্সিডেন্টে বন্ধু মারা যায়। আমি মানবিকতার খাতিরে লগ্নভ্রষ্টার হাত থেকে রক্ষা করতে শান্তিলতাকে বাধ্য হয়ে দ্বিতীয়বার বিয়ে করি। এ কথা সুরেশের মা শোনা মাত্রই কেবলমাত্র আমার একটা ছবি নিয়ে 10 বছরের সুরেশের হাত ধরে কোথায় যেন হারিয়ে গেল। বহু চেষ্টা করেও আমি ওদের পাইনি। সেই আমার হারানো ধন ওই সুরেশ। তোমরা যদি পারো আমাকে ক্ষমা করো বৌমা। ছি বাবা ছি, ও কথা বলবেন না বাবা। ও কথা কানে শোনাও যে মহাপাপ। বাবা মায়ের আশীর্বাদ ছাড়া ছেলে মেয়ে কি কখনো জীবনে সুখী হতে পারে বাবা? বৌমা, পৃথিবীর কোনো মানুষের পক্ষে বোধহয় কোনটা ঠিক আর কোনটা ভুল সর্বদা বোঝা সম্ভব নয়। তাই আজ আমি বুঝতে পারছি, আমার ভুলটা যদি আমি সেদিন বুঝতে পারতাম তাহলে আমার ঠিকটাকে চিনতে এত সময় লাগতো না। মঙ্গল, বলুন কর্তাবাবু। কর্তাবাবু নয় মঙ্গল, কর্তাবাবু নয়। সম্পর্কে তুমি আমার বেয়াই। কর্তাবাবু বলে ডাকছো কেন? এ আপনি কি বলছেন স্যার? কোথায় আপনি এত বড় একজন শিল্পপতি আর আমি সামান্য একজন ড্রাইভার। মঙ্গল, চাঁদের চেয়ে সূর্য অনেক বড়। সূর্য দয়া করে চাঁদকে আলো দেয়, তবু অমাবস্যার দিন আকাশটাকে বড্ড একা মনে হয়। আকাশের কাছে সূর্যের প্রয়োজনীয়তা যেমন, তেমনি প্রয়োজনীয়তা চাঁদেরও আছে। চাঁদের স্নিগ্ধতা না থাকলে এই পৃথিবীর মানুষ সূর্যের উষ্ণতাকে বুঝতো কেমন করে? ওগো, আজ তোমার এই কথাগুলো শুনতে আমার বড্ড ভালো লাগছে। তোমার স্ত্রী হিসাবে আজ আমার নিজের গর্ব বোধ হচ্ছে।
তাই তো আমার আর চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ওরে রাজা বৌমা, অবনী মঙ্গল তোরা সবাই শুনে যা, যে তোরা ভালোবেসে তোর শ্বশুরকে হারিয়ে দিবি ভেবেছিলি, কিন্তু পারিসনি। আজ তোর শ্বশুর হাঁটতে হাঁটতে নিজেই জিতে গেছে তার অন্তরাত্মার কাছে। আমার দাদু ভাই, আমার দাদু ভাই কয় চারু শান্তি। আমি এমন হতভাগ্য দাদুছে, নাতির মুখ থেকে কালি হাতে আমি চাই নিঃস্ব, ওকে দেওয়ার মতো আমার কাছে চাই কিছুই নেই বৌমা। বললে কিছু নেই বাবা, আপনার ওই যে খালি হাতটা, ওটা উপর করলেই তো আশীর্বাদ ঝরে পড়বে বাবা। আর ওই হাত দিয়ে আপনি আপনার দাদু ভাইয়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করবেন বাবা। করবো, নিশ্চয়ই করবো, কিন্তু আমার দাদু ভাই কোথায়? ডাকো তাকে। অনেক রাত হয়েছে বাবা, তাই ও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আপনাকে দেখলে ও কিন্তু ভীষণ খুশি হবে। বেশ, তাহলে থাকবো মা, সকালের আলোতেই দেখবো দাদু ভাইকে। সাধু শান্তি, শুধু দাদু ভাইকে দেখবো, এই আনন্দে নিভে যাচ্ছে বুকের মধ্যে চলা রাষ্ট্রের আগুনটা। আশপালকে তাড়িয়ে দিয়ে আজ আমার হৃদয়টাকে জায়গা করে নিচ্ছে মমত্ব বোধ। আজ আমি বুঝতে পারছি জীবনের মানে, আজ আমি বুঝতে পারছি বেঁচে থাকার সংযম, আজ আমি বুঝতে পারছি সংসারের আনন্দ। মানুষ হয়ে মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার কথা ভেবেই বোধহয় কবিগুরু লিখেছিলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কিন্তু আমার দাদু সোনা যখন ঘুম থেকে উঠে বলবে, দাদু ঠাকুমা তোমরা সবাই ফিরে এসেছো, কিন্তু আমার পিসি কই, পিসিকে দেখছি না কেন, তাকে দেখতে যে আমার ভীষণ ইচ্ছা করবে। তাহলে তাহলে রানী কোথায়? রানী আসছে না কেন? রানী কই? রানী তাহলে বেশ তো অবনী, তুমি আমার ভাইয়ের মতো। ওই দীপঙ্করের কথায় তোমাকে একদিন চোর বদনাম দিয়ে অফিস থেকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আমি জানি চুরি করার মতো কোনো অন্যায় কাজ তুমি করতে পারো না। কিন্তু অবনী, আজ আমি বলছি তুমি চুরি করবে। আপনি কি বলছেন স্যার? হ্যাঁ, ঠিকই বলছি। আমার দাদু ভাই ঘুম থেকে উঠেই তো রানীমাকে দেখতে চাইবে, তাই দাদু ভাইয়ের ইচ্ছে পূরণের জন্য ওই শয়তান দীপঙ্করের চক্রব্যূহ থেকে তোমাকে চুরি করে আনতে হবে রানীকে। বলো অবনী, বলো তুমি পারবে না রানীকে এখানে আনতে? পারবো স্যার, নিশ্চয় পারবো। আপনাদের সুখের জন্য আজকে রাত্রে আমি সাজবো চোর, আর রানীমাকে আমি ওই বাড়ি থেকে নিয়ে আসবই। তোমাকে আর রানীমাকে আনতে যেতে হবে না অবনী কাকা, আমি নিজেই রানীকে নিয়ে এসেছি। রানীমা চোখ বুঝে শুয়ে আছে কেন? রানীর হয়েছে নাকি? রাজা বল বল বল, তুই বল রানীর হয়েছে নাকি? বল রাজা বল। বাবা, রানী রানী আর কথা কোনোদিন বলবে না বাবা। বাবা হ্যাঁ, রানী আমাদের সবার মায়ার বাঁধন কাটিয়ে অনেক দূরে চলে গেছে বাবা। সে বিতৃষ্ণার খাতা চেয়ে আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে বাবা। আমি দাদা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আমি কিছু করতে পারলাম না, আমি ধরে রাখতে পারলাম না আমার সোনা বোনটাকে। তুই যে যাওয়ার সময় আমার কাছে আশীর্বাদ নিলি, বলি মা মা গো তোমার জন্য সুখবর আছে, এই বুঝে তোর সুখবর। ওরে ও রাজা, আমি আশীর্বাদ যদি না দিতাম তাহলে হয়তো আমার রানীর আজ এই অবস্থা হতো না। এই বুঝে তুই আমার জন্য সুখবর নিলি। শান্ত হও না, আপনি শান্ত হন না, আপনি চুপ করুন মা, এভাবে ভেঙে পড়বেন না মা, আপনি শান্ত হন মা। রাজা, আমি এতদিন পর গোটা সংসারটাকে বুকে জড়িয়ে ধরার স্বপ্নের জাল বোনার জন্য এসেছিলাম। বাবা বড্ড দেরি করে এলে বাবা, তোমার সেই স্বপ্নের জাল বোনা স্বপ্নটাকে তোমার জামাই ওই দীপঙ্কর যে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে বাবা। বাবা হ্যাঁ, ওই দীপঙ্কর দিনের পর দিন রানীকে দিয়ে নোংরা কাজ করিয়েছে, তার সাক্ষী আমি ছাড়বো না বাবা, ওই দীপঙ্করকে আমি ছাড়বো না। বীরেশ্বর মুখার্জির ভক্তটাকে গরম করে দিচ্ছে, যে দীপঙ্কর ষড়যন্ত্র করে আমার রানীমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, সে দীপঙ্করকে আমি নিজে হাতে শাস্তি দেবো। শাস্তি তোকে পেতেই হবে,
ওরই তরি যত গৃহে ওকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। গোটা সংসারটাকে ফিরে ফিরে বুকের যে আগুনটা নিবেছিলাম, সেই আগুনটাই আমার মাথায় জ্বলতে আরম্ভ করেছে। এই রানীমার নিথর দেহটার সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত যবে উদ্বৃত্তের কন্দন গোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গতিপান ফিরবে রণভূমে রণিবে না। আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, সেই দিন হব শান্ত, সেই দিন হব শান্ত। পালিয়ে যাই, পালিয়ে যাই, পালাতেই হবে, আমাকে পালাতেই হবে। এই পৃথিবীর অসহায় মা বাবার দল, তোমরা কেউ যেন রাতের ঘুম মুখের আহার বিসর্জন দিয়ে এই ছেলে মেয়ে মানুষ করে আমার মতো ভুল করো না। তোমরা জানো আজ কতদিন দীপঙ্কর আমাকে পেট ভরে খেতে দেয়নি, শান্তিতে ঘুমোতে দেয়নি, একটা ছোট্ট চোরা কুঠুরিতে আটকে রেখে আমাকে চাবুকের পর চাবুক মেরে। আমি ভুল করেছি বাবা। দীপঙ্কর, না না, ভয় পেও না বাবা, ভয় পেও না। আচ্ছা, আমি তো তোমার ছেলে। আচ্ছা বাবা, আমি ছেলে হয়ে যদি কিছু ভুল করে থাকি তাহলে তুমি বাবা হয়ে সেই ভুল সংশোধন করার সুযোগ দেবে না? নিশ্চয়ই দেব। মা বাবা হয়তো ছেলের ওপর অভিমান করে অনেক অকথা কুকথা বলতে পারে, কিন্তু এই মনের মমতা মাখানো আসন থেকে তাকে কি সরিয়ে ফেলতে পারে? কিন্তু সত্যি করে বলতো বাবা, তুই কেন আমাকে চাবুকের পর চাবুক মেরেছিস? ভুল করেছি, ভুল করেছি, আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি বাবা। আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে কি করতে চাস তুই? তোমার পায়ে হাত দিয়ে আমি বলতে চাই, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তপ, পিতরি পিতিমাতুল্যে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা বাবা বাবা, তোকে আমি মই হিসেবে ব্যবহার করে আজকে ওই সহ্যের শীর্ষ শিখে পৌঁছে গেছি। আজকে ছেলের কাছ থেকে তো হেফতাই পাও না, সেটা হলো তুই যে লোভের বসে তুই তোর বাবার গায়ে গুলি করেছিস, এর জন্য পাপ ধেয়ে আসছে, তার জন্য তোর মৃত্যু। সাবধান, মৃত্যু কেউটের মতো কুমিরের মতো সিংহের মতো খাবার যাবে একটু করে এগিয়ে চলেছে। প্রথমে রাজাকে বাড়ি থেকে বের করেছে, এবার আমার টার্গেট এই ক্লিন্টন সুরেশ কুমার। তুমি ঠিক বলেছো, তুমি ঠিক করেছো। তোমার এই আসল কাটা হচ্ছে ওই সুরেশ কুমার, ও হচ্ছে সেটা বীরেশ্বর মুখার্জির প্রথম পক্ষের সন্তান। এই মন্ত্রী, এসব তুই কি বলছিস? হ্যাঁ, তুই যা বলছিস সব সত্য? একদম একদম, মন্টু মিত্তি কখনো মিথ্যে কথা বলে না গুরু। আমি একটা কথা বাবার কিছুতেই শালা খোপড়িতে ঢুকছে না, তোমার শালা বাবার এত সম্পত্তি থাকা সত্ত্বেও তুমি ওই বীরেশ্বর মুখার্জির পেছনে বাঁশ দিতে কেন লেগেছো? আরে আমার কিন্তু অতীত ইতিহাসটা আজ পর্যন্ত কেউ জানতেই পারেনি। অতীত ইতিহাস? আরে হ্যাঁ হ্যাঁ, আমার একটা বিরাট বড় অতীত ইতিহাস। আমি তো অরিন্দম চ্যাটার্জির ছেলে দীপঙ্কর চ্যাটার্জি নয়, আমার আসল নাম চন্দন, দিল্লির কুখ্যাত ড্রাগ মাফিয়া চন্দন মিশ্র। তাহলে তোমার বাবা মা? বাবা আমার জন্মের আগেই মারা গেছে। আর মা? মা আমাকে জন্ম দেওয়ার পর থেকে না অনেক কষ্ট করেছে। মায়ের ইচ্ছে ছিল আমাকে মানুষের মতো মানুষ করবে, তাই তো মা আমাকে নিয়ে সেই ছোট্টবেলা থেকে ওই বীরেশ্বর বাবুর বাড়িতে ঝি চাকরের কাজ করতো। মাকে আমার ভীষণ মনে পড়ে, জানিস, ভীষণ মনে পড়ে। আমার তখন সব আধো কথা বলতে শিখেছি। তখন বীরেশ্বর বাবুর ওই সিঁড়ির পাশের একটা ছোট্ট চোরাকুটিতে আমি থাকতাম। আমার মা সারাদিন খেটে খুঁটে সন্ধ্যায় আমাকে কোলে নিয়ে আদর করতো। আস্তে আস্তে আমি অনেকটা বড় হলাম। তখন আমার বয়স 10 বছর।
ঠিক ঠিক সেই সময় মা একটা দুরারোগ্য বেদিতে জড়িয়ে পড়লো। মায়ের সারা শরীরে জ্বরে থরথর করে কাঁপছে। আর সেদিন ওই বীরেশ্বর বাবুর বাড়ির লোক কেউ ছিল না। তখন জানিস আমি নিরুপায় হয়ে বীরেশ্বর বাবুর বাড়ি থেকে 50 টাকা বের করে নিয়েছিলাম মায়ের ডাক্তারের ওষুধ কেনার জন্য। আর আমি জানতে বিশ্বাস কর মন্টু, আমি কিন্তু চুরি করতে চাইনি রে, কিন্তু মাকে সুস্থ করার তাগিদে আমি চুরি করেছিলাম। আর সেদিন কিন্তু বীরেশ্বর বাবু কোনো কথা না শুনে বাড়ি থেকে আমাকে আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। মা সেদিন খুব বৃষ্টি পড়ছে, মায়ের সারা শরীরে জ্বর তত্তর করে কাঁপছে। কিন্তু তখন আমি পাশের বাড়ি থেকে বলেছিলাম, ও বাবু মশাই আমার মাকে একটু থাকতে দিন না, মায়ের শরীরটা ভীষণ ও দিদি আপনারা আমার মাকে একটু থাকতে দিন না, আমার মায়ের ভীষণ শরীর খারাপ। কিন্তু জানিস সেদিন কেউ আমার ডাকে সাড়া দেয়নি। আমার চোখের সামনে রাস্তায় পড়ে মাটা একটু করে মারা গেল। তারপর থেকে সারা আমি মিশে গেলাম অন্ধকার জগতে। প্রথমে চোরে, তারপর ছিনতাই, তারপর ড্রাগ পাচার। হ্যাঁ, দিল্লিতে তখন আমার ড্রাগ পাচারের ব্যবসা রমরমিয়ে চলছে। হঠাৎ একদিন রাতের বেলা আমার হাতে খুন হলো একটা পুলিশের উচ্চ পদস্থ অফিসার। সঙ্গে সালা আমাকে পুলিশ তাড়া করলো। আমি ছুটতে একটা ফাঁসির চোখে পৌঁছে গেলাম ওই দিল্লির ইঞ্জিনিয়ারিং কলেজের একটা হোস্টেলে। লাইট জ্বলতে দেখলাম ওই লাইটের সামনে বসে পড়ছে আমার মতো দেখতে একটা ছেলে। বাস শয়তানি মাথাতে আমার বুদ্ধি এসে গেল। পুটিটা টিপে ধরলাম, মেরে দিলাম ছেলেটাকে। ডায়েরিটা পড়ে জানতে পারলাম ছেলেটার নাম দীপঙ্কর চ্যাটার্জি, বাবার নাম অরিন্দম চ্যাটার্জি। বাস শালা সেই রাস্তাকে আমি তৎক্ষণাৎ ওই অন্ধকারের মধ্যে রেল লাইনে ধরে ফেলে দিলাম। তারপর আস্তে আস্তে দীপঙ্কর সেজে চলে এলাম এই অরিন্দম চ্যাটার্জির বাড়িতে। কি বুঝলে? বাহ, তুমি তো আমাকে পুরো হিন্দি সিনেমার একদম পুরো গল্প শোনালে। হ্যাঁ, এবার কি করবে? এবার যে ওকে তুলতে আনতে তখন কি করবে? রাজা যে ছুটে আসবে এখানে। আমি কংস মির্জাফরের ককটেল মাল, আমার মাথায় নতুন চাল, আমি করব আরে তার জন্যই তো আমি রামু আর কালুয়াকে অনেকক্ষণ আগেই পাঠিয়ে দিয়েছি ওই কাবেরকে তুলে আনতে। কিন্তু মন্টু, আচ্ছা তুই বলতো ওই সুরেশ কুমার যে বীরেশ্বরের ছেলে, এটা তুই কি করে জানলি? আরে গুরু, এই ডাক্তাররা সবটা না জানলেও কম্পাউন্ডাররা একটু জানে। তাই তো যখন ওই বীরেশ্বর বাবুকে নিতে এসেছিল তখন আমি সারা মরার মতন শুয়ে সব কথা শুনে নিয়েছি। হ্যাঁ, ভালোই করেছিস। এনে কাজের জন্য বক্সেস এই 10,000 টাকা। মাত্র 10,000? তুমি তো বলেছিলে গুরু 50,000 দেবে। না, এখন তো 50 নয়। আমি যে তোমার গুরু অতীত ইতিহাস জেনে গেছি, তাই 50 না হলেও 50% অর্ধেক তোমার চা। নইলে কিন্তু মন্টু মিত্তির পুলিশের সামনে সারা মুখটা খুলে দেবে। বাচ্চা, এত সকল করার পরও তুই এখনো কি করে সাহস পাচ্ছিস তোর মতো একটা পিঁপড়েকে মারতে? আমার 1 মিনিটের বেশি সময় লাগবে না। চল চল এখান থেকে। এনেছি? হ্যাঁ এনেছি দাদা। আমি গোডাউনের সামনে ছিলাম, সালে কিছুতে আসতে চাইছিল না, তাই পিস্তলে ভয় দেখিয়ে এখানে নিয়ে এলাম। পিস্তলের ভয় দেখিয়ে এখানে নিয়ে এলাম? বেশ করেছে। আচ্ছা, তোর কি কাণ্ড জ্ঞান বলে কিছু নেই? এই মুখার্জি পরিবারের বৌমা, ওকে কি এইভাবে কেউ বেঁধে নিয়ে আসে? খোল ও মুখের বাঁধনগুলো খোল। বাবু, দয়া করে আমাকে মুক্তি দিন। আমার শ্বশুরমশাইয়ের সমস্ত সম্পত্তি তো আপনি আত্মসাৎ করেছেন, তাহলে আপনি আমাকে এখানে কেন রোল করে নিয়ে এসেছেন? দুটো কারণে। প্রথমত,
আপনার শ্বশুরমশাই মানে ওই বীরেশ্বর মুখার্জি আমাকে যে দলিলটা দিয়েছে সেটা কিন্তু জাল, তাই আসল দলিলটা আমার চাই, পেলে ভালো, নইলে কিন্তু তোমার এই সুন্দর দেহটা আমি চেটে পুটে ভোগ করব। আপনি দয়া করুন, আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না। সেই একটাই ছেড়ে দিন, আপনি আমার কিছু করবেন না, করবেন না। নতুন আর কিছু ডায়লগ হয় না, যাচ্ছা তাই যাচ্ছা, এক্ষুনি হয়তো বলবেন আপনি আমার দাদার মতো। আচ্ছা নতুন কিছু বললা শুরু কর। এই পাখি, তুই আবার দাঁড়িয়ে দেখছিস কেন বলতো? আরে তুই তো জানিস আমি তো দাদা, আমি ওই মেয়েদের গা থেকে শাড়ি টাড়ি খুলতে পারি না, পুরুষ তো তাই লজ্জা করে। খোল শাড়িটা, খোল বলছি। আমি এক্ষুনি খুলে দিচ্ছি, আমি এক্ষুনি খুলে। পাখি না, এই কাজ তুমি করো না, তুমি একজন মেয়ে হয়ে একজন মেয়ের লজ্জা বস্ত্র এইভাবে তুমি কেড়ে নিও না, আমি জোড়া করছি। এই কাজ তুমি করো না পাখি, আমার লজ্জা বস্ত্র তুমি কেড়ে নিও না পাখি। আমি একদিন এইভাবে তোমার কাছে অনুরোধ করেছিলাম রাজাকে কেড়ে না নিতে, কিন্তু সেই দিন তুমি আমার কোনো কথা শোনোনি। তাই তুমি যেমন আমার কাছ থেকে রাজাকে কেড়ে নিয়েছো, আমিও তেমনি আজ তোমার কাছ থেকে তোমার লজ্জাটুকু ছেড়ে দাও। কে আছো বাঁচাও! যদি প্রাণে বাঁচতে চাস ছেড়ে দে আমার বৌমাকে, তাহলে বীরেশ্বর মুখার্জির হাত থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। শ্বশুর মশাই, উচিত শিক্ষা হয়েছে তো? আরে তুই দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ খোল, খোল। আরে খোল না, ভয়ের কিছু নেই, খোল। আমার শাড়ি তুমি এইভাবে খুলে না, ছেড়ে দাও। কে আছো বাঁচাও! কে আছো বাঁচাও! এখানে কেউ আসবে না, কেউ আসবে না। আজকে তোকে বাঁচানোর জন্য এখানে কেউ আসবে না। যদি আসার থাকে তাহলে সে চলে আসতো, কেউ আসবে না। এই যে শ্বশুর মশাই, দিন দিন দলিলটা দিন, দলিলটা দিন আমাকে, দলিলটা দিন। আসল দলিলটা কিন্তু আমার চাই, দিন দলিলটা দিন। আসল দলিল আসল মালিকের কাছে আছে দীপঙ্কর, এনে এনে আসল দলিল। তার আগে তুই আমার স্ত্রীকে ছেড়ে দিতে বল। ছেড়ে দে, ছেড়ে দে। এনে দলিল। শয়তান, তোর জন্য আমার বাবা পথের ভিখিরি হয়ে গেছে। তুই আমার মাকে মন্দিরের সামনে ভিক্ষা করেছিস, তুই আমাকে ত্যায্য পুত্র করেছিস। মিথ্যে কথা। তোর শয়তানকে মিথ্যে নয়, তোর জন্য আমার নিষ্পাপ ফুলের মতো বোন নষ্ট করেছিলেন। শোন, তোর মতো শয়তানের কোনো ক্ষমা নয় রে। ওরে বাবা, কি বিপদ! আমি পালাম। শয়তান! আরে যাচ্ছ কোথাও ডাইনি বুড়ি? তোমার দাদাকে যেমন আমার ছেলেরা শিক্ষা দিচ্ছে, তেমনি তোমারও শিক্ষা হবে আমার বৌমার হাতে। বৌমা, ধরো তোর চুলের মুঠিটা। আমি পারবো না বাবা, আমি পারবো না। পারবে না মানে? বৌমা, যে মেয়েটা কিছুক্ষণ আগে তোমার লজ্জা বস্ত্র কেড়ে নিচ্ছিল, তাকে তুমি এভাবে ছেড়ে দেবে? বৌমা, তোমাদের মতো বাংলার মেয়েরা চিরকাল মুখ বুজে সহ্য করে চলেছে অত্যাচার, তাই তো তোমাদের মতো বাংলার মেয়েদের চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আর কতদিন তোমরা নীরবে সহ্য করবে অত্যাচার? বৌমা, আজ তুমি প্রতিবাদের বদন করো। ঠিক বলেছেন বাবা, মার খাবার সময় এবার চলে গেছে, এবার এসেছে মার দেবার। দাঁড়াও কাবেরীদি, তুমি ভুল করে ওর গায়ে হাত দিও না। হ্যাঁ পাখিদি, ও তোমার নিজের দাদা নয়, ও তোমার নিজের দাদাকে খুন করেছে। এমনকি তোমার নিজের বাবাকে রেহাই শুদ্ধ দেয়নি, এক্ষুনি একটু আগে নিজে খুন করে। হ্যাঁ পাখিদি, আমি ঠিকই বলছি, ও তোমার নিজের বাবাকেও রেহাই দেয়নি। না পাখি দেবী, ওনাকে খুন করে আপনি আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন কানুনের প্রতি চলতে দিন। অফিসার, খুঁজতে খুঁজতে আজ আসল মানুষটাকে খুঁজে পেয়েছি। না, উনি সত্য পাগলা নন। উনি আইনের স্বার্থে পাগল সেজে কখনো রাস্তায় বা কখনো রেস্টুরেন্টে ঘুরে বেরিয়েছেন, কখনো আবার চুরি করে খেয়েছেন খাবার। ওনার জন্য আমরা কুখ্যাত ব্ল্যাক মার্কেটার হরিশ আগরওয়ালের সন্ধান পেয়েছি। উনি আর কেউ নন, উনি সিবিআই ইন্সপেক্টর এস.কে শ্রীবাস্তব। ইয়েস, দিস ইজ মাই আইডেন্টি কার্ড। এবার আমার ডিউটিটা কমপ্লিট করতে দিন। আপনার ডিউটি? ইয়েস, দিল্লিতে পদস্থ অফিসার আর ছাত্র দীপঙ্করকে খুন করার জন্য, আর এখানে অপরাধমূলক কাজ করার জন্য দীপঙ্কর ওরফে মিস্টার চন্দন মিশ্র, আর তার সঙ্গে এই কুকারচাই সাহায্য করার জন্য মন্টু মিত্রি।
বোথ অফ অ্যারেস্ট হিম। অফিসার, এদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসুন। ইয়েস স্যার। রাজা, রাজা কোথায়? মা, রাজা যে তোমাকে বাঁচতে দেয়নি, রাজা, আমি তাকে পৃথিবীতে বাঁচতে দিইনি মা। রাজা, ওরে ও সুরেশ, ও রাজা, ও ছোট বৌমা, বড় বৌমা, তোমরা সবাই কোথায়? আমি চললাম। ওগো, তুমি 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 এসেছো? তোমার সঙ্গে আমার আবার সেই দেখা হলো, সেই দেখা হলো। আর এটাই হলো গোধূলি বেলায় শেষ দেখা। ইউ আর আন্ডার অ্যারেস্ট রাজা। মায়ের অতীতের সাথে গোধূলি বেলায় ছেলে অতীতের সাথে গোধূলি বেলায় গোধূলি বেলায় গোধূলি বেলায় গোধূলি বেলায় সামনে, মায়ের সামনে আমাদের এই অনুষ্ঠান। আপনারা সকলে যেভাবে আমাদের সমর্থন করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই প্রাইজটি পাওয়া আমাদের ভীষণ গর্বের, কারণ এই কালী মন্দিরের সামনে যে দীর্ঘদিন ধরে অ্যামেচার পার্টি যাত্রা হয়েছে, মানে মা কালীর মন্দিরের সামনে যে অনুষ্ঠিত হওয়া যাত্রা, সেই যাত্রাটা যে আমরা অব্যাহত রাখতে পেরেছি, এই জন্য জিতেন্দ্রনাথ চ্যাটার্জি আমাদের পুরো টিমের এই কলাকুশলী থেকে উদ্বুদ্ধ করার জন্য, উনি এই স্মৃতিকে যে আমরা বজায় রেখেছি তার জন্য এই প্রাইজটা টোটাল আমাদের টিমকে দিতে চেয়েছেন। তবে এই বছর সবচাইতে আমরা মিস করছি সেটা হলো দেশবন্ধু ক্লাবকে, যাদের দেখে আমাদের এই পথ চলা, আমাদের যাত্রার অনুপ্রেরণা, যে ওনাদেরকে আমরা মানে খুব মিস করছি, কারণ এই স্টেজে এই বছর ওনারা নেই। তাই আমরা আশা করছি পরের বছর, জানি না আমরা এই আসরে জায়গা পাবো কি না। ধন্যবাদ। আচ্ছা, আগামীকাল রানীপুর রাজ